আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। এই অধ্যায়টা অনেক দিন ধরেই শর্ট সিলেবাসে ছিল না, এখন ফুল সিলেবাসে এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য এটা আবার নতুন করে ইনক্লুড হয়েছে। এই অধ্যায় থেকে তুমি বোর্ডে যেরকম এমসিকিউ পাবা, অ্যাডমিশনও এক দুইটা এমসিকিউ পাবা। আজকে আমি পুরো লেকচার জুড়ে তোমাদেরকে সেটাই দেখাবো যে এই অধ্যায়ের কোন কোন জায়গা থেকে স্পেসিফিকলি এমসিকিউ হয় এবং কোন কোন ডেটাগুলো মনে রাখতে হবে। তোমরা জানো যে এই অধ্যায়গুলো যারা উল্টাই দেখছো যে বিশাল পড়াশোনা, আসলে কোন জায়গা থেকে পড়তে হবে, কি পড়তে হবে, এটা আমাদের বুঝতে খুব কষ্ট হয়। তো আমি সে জায়গাগুলো আজকে তোমাদেরকে গুছাই দিব। এবং এই অধ্যায় থেকে যে শুধু একাডেমিক এবং অ্যাডমিশনের প্রশ্ন হয় তা না, আমাদের যে প্র্যাকটিক্যালের 25 মার্ক আছে সেখানে ভাইভাতে, কলেজ ভাইবা বা বোর্ড ভাইভাতে এই অধ্যায়ের অনেকগুলো বেসিক নলেজ আমাদের দরকার পড়ে। এগুলো জানা থাকলে তোমাকে ভাইভাতে ইনশাল্লাহ কেউ আটকাইতে পারবে না। তো আমাদের এই অধ্যায়টা আমরা 3টা লেকচারে ভাগ করছি। আজকে প্রথম লেকচারে আমরা দেখব ল্যাবে ব্যবহৃত বিভিন্ন উপকরণ, যেটা আসলে ল্যাব ভাইবার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে এমসিকিউ আসে প্রচুর পরিমাণে। আমি আজকে আলোচনার মধ্যে তোমাদেরকে ভার্সিটি এবং বোর্ডে আসা প্রিভিয়াস এমসিকিউগুলো দেখাবো যখন এটা ইনক্লুডেড ছিল আর কি ওই আমলের। দ্বিতীয় লেকচারে আমরা দেখব পলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্স। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসলে পলভঙ্গি ব্যালেন্সের ম্যাথ আসার সম্ভাবনা আছে। এখানে আসলে ম্যাথমেটিক্যাল পড়াশোনা বলতে দ্বিতীয় লেকচারটাতে ম্যাথমেটিক্যাল পড়াশোনা কিছু আছে। এবং তৃতীয় লেকচারে আমরা দ্রবণ, টাইট্রেশন, বিভিন্ন ধরনের গুণগত বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের লেকচারে আসো। আজকের লেকচারটা মূলত আমরা একটু যা কিছু জানি তা কিছু নিয়েই আসলে পড়াশোনা করব। তো এই অধ্যায়ের বই পড়াটা একটু দুঃসাধ্য, এজন্য তোমরা ট্রাই করবা। আমি স্লাইডে যা কিছু দিচ্ছি, আমি তো স্লাইডে সবই লেখা আছে মোটামুটি, আমি ইম্পর্টেন্ট ডেটাগুলোর উপর দিয়ে গ্রো থ্রু করব। তোমরা ট্রাই করবা পরে পুরো স্লাইডটা মনোযোগ দিয়ে 2-3 বার পড়তে, এবং স্লাইড 2-3 বার পড়লে আশা করি কোনো কিছু মিস থাকবে না। বাকিটা হলো তোমরা বই একবার চাইলে পড়ে নিতে পারো ইনশাল্লাহ। এখন আসো আমরা আমাদের আলোচনায় চলে যাই। বিভিন্ন উপকরণ নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের একদম প্রথম উপকরণটা হলো ভাইয়া অ্যাপ্রন। অ্যাপ্রন চিনে না এরকম কি আমরা কেউ আছি? না, আমরা কেউ নেই, আমরা মোটামুটি সবাই অ্যাপ্রন চিনি। তবে অ্যাপ্রনের প্রথম যে ডেটাটা তোমাকে মনে রাখতে হবে, অ্যাপ্রন সাধারণত সুতি কাপড় দিয়ে বানানো হয়। সুতি কাপড় দিয়ে বানানোর কারণ কি? কারণ ভাইয়া সিনথেটিক যে কাপড়গুলো আছে, মানে পলিস্টারের যে কাপড়গুলো আছে, এগুলা অত্যন্ত দাহ্য হয়। দাহ্য মানে যদি হালকা আগুন ধরে তাহলে আগুন অনেক দূর আসলে ছড়ায় যায়। আর সুতি কাপড়ের আরেকটা সুবিধা হলো তারা তাপকে খুব দ্রুত বিকিরণ করে দেয় এবং সুতি কাপড়ে অতিরিক্ত গরম কখনো লাগে না, সুতি কাপড় আরামদায়ক হয়। তো এখানে আরও কিছু ডেটা আছে যে এটা আমাদের জামা কাপড়কে রক্ষা করে, ছিটকে আসা কোনো কেমিক্যাল থেকে আমাদের ত্বককে রক্ষা করে। তারপরে এটা হাফ হাতা হইতে পারে, কোয়ার্টার হাতা হইতে পারে। এই ধরনের ডেটাগুলো আছে, এগুলো তোমরা একটু দেখবা। তো আসো এখানে আমরা যদি প্রথম একটা এমসিকিউ দেখি, যেটা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসছে 17-18 সালে। এখানে বলছে ল্যাব অ্যাপ্রনে সিনথেটিক কাপড় কেন ব্যবহৃত হয় না? আমরা জানি যে সিনথেটিক কাপড়গুলো অত্যন্ত দাহ্য পদার্থ হয়, এই কারণে আমরা এগুলোকে ব্যবহার করি না। এরপর আসুন নিরাপদ চশমা বা গগলস। দেখেই বোঝা যাচ্ছে এটা আসলে কি, এটা চোখে পড়ার জন্য অনেক দূর পর্যন্ত সেফটি দেয়, এজন্য পরা হয়। এটা কেন? যদি ধরো আমরা যে বিভিন্ন গ্যাস নিয়ে কাজ করি, বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করি, ওখানে যদি বিভিন্ন বিষাক্ত ধোঁয়া থাকে যেটা আমাদের চোখের ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে আমরা নিরাপত্তার জন্য এটা ব্যবহার করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যখন তুমি উদয়ী রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করবা, তখন অবশ্যই তোমাকে গগলস ব্যবহার করতে হবে। কেন? উদয়ী পদার্থগুলা প্রথমে থাকে কঠিন, তুমি যখনই তাপ দিবা তারা তরলে পরিণত না হয়ে তারা সরাসরি গ্যাসে পরিণত হবে। সো ওই গ্যাস থেকে তোমার নিজেকে রক্ষা করতে হবে। তবে মনে রাখবা এই ধরনের গ্যাস নিয়ে, যে কোনো গ্যাস যেটা আমাদের জন্য ক্ষতিকর হইতে পারে, এগুলো নিয়ে কাজ করার টাইমে কন্ট্যাক্ট লেন্স, মানে এই যে চশমার বদলে অনেকে হলো চোখের লেন্স পরে যেটা দেখা যায় না বাইরে থেকে, তো কন্ট্যাক্ট লেন্স পরে আসলে কাজ করা উচিত না। কেন? কারণ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ কন্ট্যাক্ট লেন্সের বিভিন্ন রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে তোমার চোখের একটা পার্মানেন্ট ড্যামেজ ক্রিয়েট করতে পারে। এই কারণে কন্ট্যাক্ট লেন্স ইউজ না করে চশমা ব্যবহার করার জন্য বলা হয়, যাতে আমরা নিরাপদ থাকতে পারি। আর কিছু গ্যাসের নাম এখানে বলে দিছে, এই গ্যাসগুলোর নাম মনে রাখবা। তারা হলো তুমি চোখ থেকে সরানোর পূর্বে, কোনো বাষ্প ঢুকে গেলে সরানোর পূর্বেই চোখের কিন্তু ক্ষতি সাধন করে দিতে পারে লেন্সের ভিতর ঢুকে। এবার আসো ল্যাবরেটরিতে নিরাপদ গগলস বা সেফটি গ্লাস ব্যবহারের সুবিধা কি? এটা বরিশাল বোর্ডে আসছিল। অবশ্যই এখানে থাকে কিছু ডেটা, যা যা বলছি এগুলো, এবং নিজের
পড়া জ্ঞান থেকে, প্র্যাকটিক্যাল নলেজ থেকে মিলাই আমরা এটা লিখতে পারবো। খ মার্কের জন্য আসে, ল্যাবরেটরিতে কখন নিরাপদ চশমা ব্যবহার করা অত্যাবশ্যক? অবশ্যই যখন আমাদের রাসায়নিক পদার্থটা উদয়ী হবে, ঠিক আছে। এরপর আছে মাস্ক। মাস্ক আমরা সবাই চিনি, যেটা হলো গ্যাস যাতে আমাদের শ্বাসনালীতে যাইতে না পারে, শ্বাসনালীতে গিয়ে সে শ্বাসকষ্ট তৈরি করতে পারে, শ্বাসনালীতে গিয়ে সে আমাদের শ্বাসযন্ত্রের বিভিন্ন পার্মানেন্ট ড্যামেজ ক্রিয়েট করতে পারে, ইরিটেটিং হইতে পারে, হাঁচি কাশি সর্দির কারণ হয়ে যেতে পারে, আর ধুলাবালি তো আছেই। সব কিছু মিলে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হয়, এবং অবভিয়াসলি কিছু গ্যাস আছে যেগুলা থেকে আমাদেরকে মাস্ক সুরক্ষা দেয়। হ্যাঁ, তারপরে অনেক যৌগ আছে, অ্যালকোহল, অ্যামিন, নেপথালিন, জাইলিন। কোনোটাই আসলে বলতে গেলে মানে কোনো রাসায়নিক পদার্থই তো তুমি বলতে পারো না যে তোমার শরীরের জন্য নিরাপদ। হ্যাঁ, এই যে বেনজিন, টলুইন, ক্লোরোফর্ম গেলে তো তুমি চেতনা হারাই ফেলবা বেশি পরিমাণে হলে। তো মাস্ক ব্যবহার করলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সরাসরি নাকে প্রবেশ করতে পারে না এবং ক্ষতির সম্ভাবনাটা কমে যায়। তবে কোনো বিষাক্ত গ্যাস যদি কেউ ইনহেল করে ফেলে, সেখানে শ্বাসকষ্ট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিন্তু হইতে পারে। সো মাস্কের ব্যবহারটা অত্যন্ত জরুরি। আর এখানে একটা বিক্রিয়া লেখা আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়া, যেখানে হাইড্রোক্লোরিক গ্যাস তৈরি হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাস, এটা যদি তুমি ইনহেল করে ফেলো, এটা তোমার জন্য ক্ষতিকর হবে। এই কারণে এই ধরনের গ্যাস থেকে বাঁচার জন্য আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। আর আরেকটা টেস্টের নাম একটু কষ্ট করে মনে রাখবা, যেটার নাম হলো ল্যাসাইন টেস্ট। আপাতত ল্যাসাইন দ্রবণ পরীক্ষা নিয়ে তোমাদের জানা লাগবে না, শুধু নামটা মনে রাখো, ল্যাসাইন দ্রবণ পরীক্ষা, যেটা তোমরা গুণগত রসায়নে জানতে পারবে, আবার অর্গ্যানিকেও জানতে পারবে এটা। তো ওই টাইমে আমাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আর এখানে আরও কিছু কথা বলা আছে, মাস্ক এমন পদার্থ দিয়ে তুমি বানাবা না। ধরো মাস্ক বানাইছো, যে গ্যাস নিয়ে কাজ করতেছো, ওই গ্যাসের সাথে মাস্কের উপাদানটা বিক্রিয়া করে ফেলতেছে, তাহলে তো এটা আবার নতুন বিপদ তৈরি করতেছে। তো আমাদেরকে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে উপাদান এমন চুজ করতে হবে যারা আমাদের ওই গ্যাসগুলোর সাথে, রাসায়নিক পদার্থগুলোর সাথে বিক্রিয়া করে নতুন পদার্থ আবার বানাবে না, ঠিক আছে। তো ল্যাবের মাস্কগুলোতে সাধারণত চারকোল, জিওলাইট, কটন উল ইত্যাদি ব্যবহার করা হয়। তো এখানে কয়েক ধরনের মাস্কের ছবি আছে। পকেট মাস্ক, যেটা হলো অ্যালকোহল প্যাড দিয়ে আসলে বানানো হয়। ওই প্লাস্টিকের একটা ফ্রেম থাকে, ভিতরে একটা স্পেস থাকে, ওইখানে তুমি হলো প্যাড চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। কাইন্ড অফ তুমি প্রতিদিন চেঞ্জ করতে পারবা, রিইউজেবল বলা যায়, মানে পুরো ফ্রেমটা রিইউজেবল, ভিতরের প্যাডটা বারবার চেঞ্জ করতে হয়। সার্জিক্যাল মাস্ক, এটা ওয়ান টাইম, এটা একবার ব্যবহার করে ফেলে দিতে হয়। আরেকটা হলো গ্যাস মাস্ক, যেটা আসলে অনেক অপারেশনস বা ধরো বোম্বিং এরিয়াগুলোতে, যেখানে অনেক বিষাক্ত গ্যাস থাকে, সেসব জায়গাগুলোতে ব্যবহার করে। এবং তুমি যখন অনেক বিষাক্ত গ্যাস নিয়ে কাজ করবা, ল্যাবে অনেক বড় বড় টাস্কে যাবা, সেক্ষেত্রে এই গ্যাস মাস্ক আমাদের দামিটাই ব্যবহার করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবা, অক্সিজেন গ্যাস যেখানে প্রডিউস হয়, সেখানে আমাদেরকে মাস্ক ব্যবহারের কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন হবে? অক্সিজেন তো আমাদের কোনো ক্ষতি করতেছে না, বরং ভালো। তো এই ডেটাটাও ইম্পর্টেন্ট, কারণ এটা আসছে অলরেডি এক জায়গায়। ল্যাসাইন পরীক্ষার জন্য মাস্ক ব্যবহার করতে হবে আমাদেরকে, রাসায়নিক পদার্থের জন্য মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই, অক্সিজেনের জন্য ব্যবহার করার প্রয়োজন নেই। তারপর ওই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ওই বিক্রিয়াটা, যেখানে হলো আমরা দেখছিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হয়, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বাঁচার জন্য আমাদেরকে কী করতে হবে? মাস্ক ব্যবহার করতে হবে। প্রশ্নগুলো দেখলে তোমরা আইডিয়া পাবে যে কোন ধরনের প্রশ্ন আসে, এই জন্যই দেয়, এগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে আসছিল আর কি। এখন আসো হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভস তোমরা জানো যে গ্লাভস আসলে কি, আমরা যখন বিভিন্ন অ্যাসিড, ক্ষার নিয়ে কাজ করব, বিভিন্ন বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করব, ক্ষয়কারী পদার্থ নিয়ে কাজ করব, তখন আমরা হলো এই হ্যান্ড গ্লাভস অবশ্যই ব্যবহার করব। যেমন দেখো ধাতব সোডিয়াম, পটাশিয়াম, ভাই তুমি বুঝো সোডিয়াম কারোর সাথে লাগলেই থাপ করে আগুন ধরে যাবে। সো আমি সেফ থাকার জন্য আমাকে গ্লাভস ব্যবহার করতেই হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, যে কোনো ধরনের সায়ানাইড যৌগ, তোমরা জানো সায়ানাইড হলো অত্যন্ত বিষাক্ত। সায়ানাইড যদি কোনোভাবে তোমার রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, তাহলে সায়ানো হিমোগ্লোবিন উৎপন্ন করে এবং তোমার রক্তের হিমোগ্লোবিনকে আর অক্সিজেন পরিবহন করতে দেয় না। এভাবে তোমাকে সে মৃত্যুর দিকে ঠেলে নেবে। দেখো তোমার হাতে যদি কোনো ক্ষত থাকে, তুমি সায়ানাইড হাতে নিলে ওইটা তোমার রক্তে মিশে যাবে এবং তুমি অতি সহজে বিষাক্রান্ত হবা। সায়ানাইডের বাইরেও যদি আমি মার্কারির কথা বলি, আমরা মার্কারি নিয়ে অনেক দুষ্টামি করি। পারদের মধ্যে ল্যাবে মার্কারি থাকে, অনেক ল্যাবে, বায়োলজি ল্যাবে বিশেষ করে। তো সেখানে মার্কারিও কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর হইতে পারে যদি আমরা আমাদের হাতে কোনো কি থাকে, হাতে যদি কোনো ক্ষত থাকে, সেক্ষেত্রে মার্কারির বিষক্রিয়া আমরা
আক্রান্ত হইতে পারি। তো এখানে আরও কিছু নাম বলা আছে, তোমরা নামগুলো দেখবা। যে কোনো অ্যাকচুয়ালি অ্যাসিড, হ্যাঁ, আর বিশেষ করে ফেনলের কথা আমি বলবো, কারণ ফেনলের এক্সপিরিয়েন্সটা আমার নিজের আছে। বিশেষ করে আমরা আমাদের কলেজ বা ভার্সিটিতে অত সিকিউরিটি কোনো এনশিওর করি না। ফেনল নিয়ে আমি একবার ঢালতেছিলাম, তো আমার হাতে হলো ফেনল পড়ছিল। ফেনল পড়ার পরে কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম যে আমি হাত আসলে নাড়াইতে পারতেছি না। হ্যাঁ, মানে আমার এই আঙুল এটা বিশেষ করে মেবি এটাই সবচেয়ে বেশি পড়ছিল, তো এটা আমি নাড়াইতে পারতেছিলাম না। পরে স্যারকে বলার পর স্যার বুঝলো যে ফেনল পড়ছে। ফেনল আসলে এরকম আমাদের নার্ভাস সিস্টেমকে দুর্বল করে দেয়, ওখানে আর নিউরন কাজ করে না, নাড়ানো যায় না। পরে অনেকক্ষণ আমি হলো ফ্লোয়িং ওয়াটার, যেটা ট্যাপের পানিতে ধরে রাখার পরে প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগছে এটার শোধ ফিরে পাইতে। তো বুঝতেছো যে এগুলো থেকে আমাদের সেফটির জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। এখন এই হ্যান্ড গ্লাভসের মধ্যে এখানে অনেকগুলো কথা লেখা আছে, কেন ইউজ করব, ঝুঁকি, এই সেই, ঠিক আছে। তো এর মধ্যে একটা গ্লাভস অনেক টাইপের আছে, আমরা অনেক টাইপের গ্লাভস নিয়ে এখন পড়াশোনা করব। তার মধ্যে নাইট্রাইল গ্লাভস নিয়ে একটু মনে রাখবা। নাইট্রাইল গ্লাভসটা হলো আসলে পরিবেশ বান্ধব এটা এবং পচনশীল। পরিবেশ বান্ধব এবং কি এটা পচনশীল। তো আসো আমরা কয়েক ধরনের গ্লাভস আছে সেগুলো দেখি। প্রথম হলো নিউপ্রিন গ্লাভস। যে কোনো গ্লাভসের মনে রাখবা যে ওর আসলে পলিমার কি, যদি দেয়া থাকে পলিমারগুলো মনে রাখার চেষ্টা করবা, এগুলো পরীক্ষায় আসে প্রচুর পরিমাণে, ঠিক আছে। তো আমাদের নিউপ্রিন গ্লাভসের পলিমার হলো পলিক্লোরোপ্রিন, ঠিক আছে। এরপরে ভিনাইল গ্লাভস, নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটার পলিমার হবে হলো পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। এটা বেসিক্যালি মোটা টাইপের এবং ভালো লেভেলের যে কোনো কিছুতে তোমাকে প্রোটেকশন দিতে পারে, হ্যাঁ, এবং এটা হলো দামে খুবই সস্তা হয়। এবার আসো জিটেক্স গ্লাভস। জিটেক্স গ্লাভস মনে রাখবা যে কোনো জ্বলন্ত বস্তু, হ্যাঁ, আমি মনে রাখতাম কিভাবে, জিটেক্স জ্বলন্ত, হ্যাঁ, জিটেক্স জ্বলন্ত বস্তু নিয়ে তুমি যখন কাজ করবা, যেখানে অত্যন্ত বেশি হিট প্রডিউস হচ্ছে কিন্তু তোমার হাত দিয়ে ওটাকে ধরতে হবে, তখন আমরা জিটেক্স গ্লাভস ব্যবহার করব। জিটেক্স গ্লাভস হলো অ্যাসবেস্টসের কাজ করে। অ্যাসবেস্টস কি, এরা হলো প্রচুর পরিমাণে তাপ প্রতিরোধী, তাপ কুপরিবাহী এবং বিদ্যুৎ প্রতিরোধী। তুমি কারেন্টও ধরতে পারবা, তোমাকে শক করবে না। তুমি তাপ, যে কোনো গরম লোহা, উত্তপ্ত যে কোনো কিছু ধরতে পারবা, ওই তাপটা এরা পরিবহন করে না। এরা প্রচণ্ড লেভেলের তাপ কুপরিবাহী। তো এগুলো কোথায় ইউজ হয়, বেসিক্যালি সিরামিক শিল্পে এগুলো প্রচুর ইউজ হয়, রড শিল্পে, রড কারখানা এগুলো প্রচুর পরিমাণে ইউজ হয়। শ্রমিকরা বেসিক্যালি বিভিন্ন মিলের এগুলো ইউজ করে থাকে এবং এটা কি অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে এটা ব্যবহার করা হয়। অ্যাসবেস্টস গ্লাভস আরও অনেক বেশি হেভি। ওইটা একদম তুমি যে রড উৎপন্ন হয়ে আসতেছে না, লাল যে রড, ওগুলা ধরা হয় এই অ্যাসবেস্টস দিয়ে। বুঝতেছো কোন লেভেলের তাপ কুপরিবাহী সে। এরপর আসলে ল্যাটেক্স গ্লাভস। ল্যাটেক্স গ্লাভস হলো আমাদের প্রাকৃতিক রাবার ল্যাটেক্স থেকে তৈরি হয় এবং এটা সংক্রামক যে কোনো পদার্থের বিরুদ্ধে খুব ভালো কাজ করে। তবে ল্যাটেক্স গ্লাভসের একটা প্রবলেম আছে, ল্যাটেক্স গ্লাভসে প্রোটিন থাকে। ল্যাটেক্স গ্লাভসে কি থাকে, প্রোটিন থাকে, আর এই প্রোটিন থাকার কারণে এখান থেকে অ্যালার্জির প্রবলেম হইতে পারে, ঠিক আছে। অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তোমরা দেখছো যে আমরা যেই করোনার টাইমে যে নর্মাল গ্লাভসগুলো আমরা ইউজ করতাম ল্যাটেক্সের এগুলা, তো এগুলাতে কি হয়, এগুলো বেশিক্ষণ রাখতে কিন্তু চুলকায়, চুলকায়। তো এটা হলো ল্যাটেক্সের একটা প্রবলেম। ল্যাটেক্স, এখানে লাটেক্স লিখছে, আসলে উচ্চারণ হবে ল্যাটেক্স, হ্যাঁ, জফলা দিয়ে। তো আসলে এরপরে আমাদের কি আছে, যেগুলো কোথায় ব্যবহৃত হয়, সায়ানাইড টায়ানাইড এই সেই, মোটামুটি সেম টাইপের কথা। আমি যেগুলো বলতেছি এগুলো একটু বেশি করে মনে রাখো আর কি। নাইট্রাইল গ্লাভস আগেই বলছিলাম এটা অনেক ভালো। কেন ভালো, কারণ এটা প্রকৃতিতে মিশে যায়, এটা পচনশীল, এটা হলো সংশ্লেষিত রাবার থেকে তৈরি হয়। অক্সাইলোনাইট্রাইল বা প্রোপটুইন পলিমারগুলো মনে রাখবা, কী থেকে তৈরি হয় বা কোন পলিমার থেকে তৈরি হয়। এটা জীবাণু সংক্রমণ আর বৈদ্যুতিক শক রোধ করতে পারে। অ্যাসিড, ক্ষার, লবণ, সাবান, ডিটারজেন্ট, জৈব দ্রাবক, বিভিন্ন কিছু থেকে এটা আমাদেরকে সেফটি দেয়। তারপর নাইট্রাইল গ্লাভস কোভিড-19 মতো মারাত্মক সংক্রামক রোগের সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য নাইট্রাইল গ্লাভসের কোনো ব্যবহার করার পরামর্শ দেয়, মানে এটার কোনো বিকল্প নাই। ল্যাবরেটরির বিভিন্ন পরীক্ষা পরিচালনা করার সময় অ্যালকোহল, কিটোন, নাইট্রো যৌগ, মানে মেন কথা ভাই নাইট্রাইল যৌগ ভালো, এটা সহজে পচনশীল, এটা পরিবেশ বান্ধব এবং এটিতে কোনো কি নেই, প্রোটিন নেই। মনে রাখবা নাইট্রাইলে প্রোটিন নেই, ল্যাটেক্সে প্রোটিন আছে। নাইট্রাইল প্রোটিন নেই তাই অ্যালার্জি সৃষ্টি করে না, ল্যাটেক্স প্রোটিন আছে তাই অ্যালার্জি সৃষ্টি করে। খুবই খুবই খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এবার আসো মেডিকেল হ্যান্ড গ্লাভস। মেডিকেল হ্যান্ড গ্লাভস এটা কাইন্ড অফ হলো নাইট্রাইলের হ্যান্ড গ্লাভস। মেডিকেলে যেটা ব্যবহার করে ওই যে
মেডিকেলে যেটা একই জিনিস, তবে এটার মধ্যে বিভিন্ন ধরনের কাহিনী করে। কি করে? মেডিকেলে যেটা ইউজ হয় এটা আসলে কোনো সিঙ্গেল কিছু দিয়ে বানানো না, এটার মধ্যে তুমি ল্যাটেক্স, নাইট্রাইল রাবার মানে সব কিছুই মোটামুটি থাকে। হ্যাঁ, বিভিন্ন কিছু পলিভিনাইল ক্লোরাইড, নিউপ্রিন, বিভিন্ন কিছু মিশ্রণ করা হয় এবং সাথে কর্ন স্টার্চ মানে ভুট্টা থেকে প্রাপ্ত স্টার্চকে এখানে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়। মানে মোটামুটি ট্রাই করা হয় জিনিসগুলো ন্যাচারাল থাকুক, যাতে এগুলার ব্যাড ইম্প্যাক্ট না থাকে। ঠিক আছে, ওকে। এবার আসো ভাই, মেডিকেল গ্লাভস আবার দুই প্রকার। একগুলো হলো সার্জিক্যাল গ্লাভস, যেগুলো অপারেশন রুমে ব্যবহার করা হয়, এবং খুবই ইম্পর্টেন্ট এটা যে এই সার্জিক্যাল গ্লাভস যেটা অপারেশন রুমে ব্যবহার করা হয় এটার ইলাস্টোমার হলো পলি আইসোপ্রিন। আবারও বলতেছি, এটার ইলাস্টোমার কি? পলি আইসোপ্রিন, এবং এটা বায়োডিগ্রেডেবল, কারণ হলো এটা মাটিতে মিশে যায়। ঠিক আছে, আর এটা দীর্ঘ টাইম ধরে ব্যবহার করলেও হাতের চামড়ার কোষের কোনো ক্ষতি হয় না। গ্লাভস কিন্তু ডাক্তাররা যারা অপারেশন করে, বড় বড় অপারেশনে দেখা যায় ওনাদেরকে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টাও গ্লাভস পরে থাকতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে সার্জিক্যাল গ্লাভসগুলো এমনভাবে ডেভেলপ করা হয় যাতে এগুলো আমাদের কোষের কোনো ক্ষতি না করে আর কি। এরপর আসো এক্সামিনেশন হ্যান্ড গ্লাভস। এটা হলো বিভিন্ন টেস্টিংয়ের টাইমে মানে সবসময় নার্সরা যেগুলো পরে থাকে আর কি, এগুলো অনেক মোটা হইতে হয়, পুরু হইতে হয়, যাতে আমাদেরকে ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন জীবাণুর হাত থেকে রক্ষা করতে পারে। ঠিক আছে, এরপর হলো প্রাকৃতিক রাবার গ্লাভস। এটা প্রাকৃতিক রাবার থেকে তৈরি, বৈদ্যুতিক শকপ্রুফ এই সেই। তারপরে ইকো হ্যান্ড গ্লাভস, যেটা হলো কি বলে, ন্যাচারাল বিভিন্ন উপাদান থেকে। ইকো ওয়ার্ড মানে তো বুঝতেছই যে ইকো মানেই পরিবেশ বান্ধব, প্রকৃতি থেকে উৎপন্ন এই সেই, এগুলা বলা হয়। আবার এটা হলো ফুড গ্রেড। ফুড গ্রেড হতে রেস্টুরেন্ট ও আপ্যায়নের সময় এটা ব্যবহার করা হয়, মানে এটা খাইতেও পারবা। ইকো যেহেতু খাইতে পারবা বলতে এটা খাবা না তুমি, তোমাকে যে খাবার দেওয়া হচ্ছে ওই খাবার তুমি ভাবো যদি এটা পিভিসি দিয়ে বানানো হয়, অথবা ধরো এটা নিউপ্রিন রাবার দিয়ে বানাইলো, ওই রাবারগুলো আমাদের পেটে কিন্তু খাইতে পারবো না আমরা, ওগুলো মাইক্রোপ্লাস্টিক হিসেবে আমাদের শরীরের ক্ষতি করবে, ক্যান্সারও সৃষ্টি করতে পারে। তো ওই জায়গায় ইকো রাবারগুলো, যেগুলো হলো রেস্টুরেন্টে ব্যবহার করা যেতে পারে, কারণ এগুলো হলো কি, এগুলো হলো ফুড গ্রেড। তো এটা একটা ভালো দিক। ঠিক আছে, আবার এটা পাউডার মুক্ত, নন প্লাস্টিক। তারপর আবার কি লিখছে, একই কথা অনেকবার। তারপরে নন নাইট্রাইল, এখানে কোনো নাইট্রাইল নাই। নন টক্সিক, কোনো বিষাক্ত পদার্থ নাই। বুঝতেই পারতেছো যেহেতু খাবারের জিনিস, অনেক কিছুই খারাপ জিনিসপাতি থাকবে না। তো এবার আসো ভাই, এখানে অনেকগুলো গ্লাভসের ছবি দেয়। নিউপ্রিন রাবার, ভিনাইল রাবার, জিটেক্স যেটা হচ্ছে তাপ প্রতিরোধী, ল্যাটেক্স নর্মালি আমরা যেগুলো ইউজ করি, প্রাকৃতিক রাবার গ্লাভস। হ্যাঁ, এক একটা এক এক কাজে ব্যবহার করা হয়। কিছু এমসিকিউ আছে, বলছে ল্যাবরেটরিতে অ্যাসিড, ক্ষার, বিভিন্ন বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করা হয়, তখন আমরা অবশ্যই কি করব, গ্লাভস ব্যবহার করব সাবধানতা অবলম্বনের জন্য। সার্জিক্যাল গ্লাভসে কোন ইলাস্টোমার, হ্যাঁ, পলি আইসোপ্রিন, পলি আইসোপ্রিন কোনটি সহজে পচনশীল, নাইট্রাইল রাবার এটা সহজে পচনশীল। তারপরে কোনটি হ্যান্ড গ্লাভসে প্রোটিন থাকে, প্রোটিন থাকে ল্যাটেক্সে, যেটা হলো অ্যালার্জি সৃষ্টি করতে পারে। হ্যান্ড গ্লাভস কখন ব্যবহার করবে, তীব্র অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে, বিষাক্ত ভারী ধাতুর ক্ষেত্রে, সেমি ডিসপোজেবল টাইপের কোনো উপাদান ব্যবহারে। সেমি ডিসপোজেবল টাইপের উপাদান মোটামুটি 3 জায়গাতেই আমাদেরকে কী করতে হয়, আমাদের গ্লাভস ব্যবহার করতে হয়। ল্যাবরেটরিতে হ্যান্ড গ্লাভস ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কুমিল্লা বোর্ডে আসছিল, তুমি এতক্ষণ যা জানছো অনেক কিছু ব্যাখ্যা করতে পারবা। ঠিক আছে, ওকে। এবার আসো টেস্ট টিউব। টেস্ট টিউব আমরা সবাই দেখছি, এখানে যদি একটু পশ করে টেস্ট টিউবকে আবার ওই যে একটা টেস্ট টিউবের গ্রিপার আছে, গ্রিপার দিয়ে ধরে দেখানো হয়েছে। কিন্তু আমরা রসায়নে আসলে ল্যাবের কথা মাথায় আসলে আমাদের মাথায় এই একটা ছোট্ট জিনিসের কথা মাথায় আসে, যেটার নাম হলো টেস্ট টিউব। এটা তোমরা অনেক জায়গায় দেখছো। তো টেস্ট টিউব বেসিক্যালি একটু নরম কাঁচ দিয়ে বানানো হয়। ঠিক আছে, আর এই নরম কাঁচ আঘাত লাগলে কিন্তু ভেঙে যাইতে পারে। আর টেস্ট টিউবকে মনে রাখবা কখনোই ডিরেক্টলি হিট দিতে নাই, নরম কাঁচেরগুলা। আবার কিছু টেস্ট টিউব আছে ওগুলো বানাইছে হিট দেওয়ার জন্য। যে কোনো টাইমে টেস্ট টিউবকে যদি হিট দাও, সাথে সাথে আবার ঠান্ডা করার জন্য পানিতে দিবা না, কারণ কাঁচ হঠাৎ করে গরম থেকে ঠান্ডা করলে কাঁচ ভেঙে যাইতে পারে। এই টাইপের জিনিসগুলা বলা টলা আছে আর কি। আর টেস্ট টিউবের ব্যাপারে আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, আমরা যখন টেস্ট টিউবে কোনো জিনিস নেই তখন হলো জিনিসটা কিন্তু এই পানি ধরো যদি নাও বা কোনো দ্রবণ, এটা কিন্তু এভাবে থাকে। ঠিক আছে, এটা এইভাবে থাকে। আমি যদি ব্যাপারটাকে একটু জুম করে আঁকি, ধরো এটা হলো টেস্ট টিউব, অবশ্যই টেস্ট টিউব এত মোটা হয় না, আমি জুম করে আঁকছি। হ্যাঁ, এখানে তুমি দেখবে যে সব কিছু এইভাবে থাকে। তো এটার মধ্যে এই উপরের রিডিং নিবা, এখানে তো দাগ থাকে বিভিন্ন, হ্যাঁ, তুমি কত মিলিলিটার নিছো, তো উপরের রিডিং নিবা নাকি নিচের রিডিংটা নিবা। মনে রাখবা উপরের রিডিংটাকে বলে হায়ার মিনিস্কাস।
হায়ার মিনিসকাস, ঠিক আছে, আর নিচেরটাকে বলে লোয়ার মিনিসকাস। তো আমরা যে কোনো টাইমে পরিমাপ করার ক্ষেত্রে লোয়ার মিনিসকাসটা নিব। কোনটা নিব? লোয়ার মিনিসকাস। এটা কিন্তু টিচাররা জিজ্ঞেস করে যে তুমি যে নিছো ভাইয়া কোন পর্যন্ত নিছো, এই যে পর্যন্ত, লোয়ার মিনিসকাস পর্যন্ত, হায়ারটা না, লোয়ার মিনিসকাসটা নিতে হবে। এবার আসো বুরেট। বুরেট বুরেট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যখনই আমরা টাইট্রেশন করতে চাইবো, আমরা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট না 3 নাম্বার ক্লাসে টাইট্রেশন কি, কেন, কিভাবে করা হয়, এই টাইট্রেশনের জন্য বুরেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। বেসিক্যালি বুরেট হলো এত লম্বা একটা কাঁচের পাইপ, মোটামুটি ভালোই মোটা থাকে, এরকম বুড়া আঙ্গুলের যেটা আছে এরকম মোটা থাকে, হ্যাঁ, এবং এটার এই যে এভাবে দাগ কাটা থাকে, 50 ml এর হয়, 100 ml এর হয়। এখানে আবার একটা স্টপ কর্ক থাকে। এই ধরো এটা হলো আমার বুরেট, এখানে ওই ট্যাপের যে কল আছে কলের মতো থাকে, তুমি ঘুরাইলে এখানে পড়তে থাকবে, তুমি কন্ট্রোল করতে পারবা, অফ করতে পারবা, অন করতে পারবা, বেশি ফেলতে পারবা, কম ফেলতে পারবা। তো এটা হলো আমাদের বুরেট। টাইট্রেশন প্রক্রিয়ায় এটা আমাদের প্রচণ্ড লেভেলের কাজে লাগে। আর এখানে সাধারণত মিলিলিটার দাগ থাকে, 0.1 মিলিলিটার পর্যন্ত তুমি এখানে দেখে কন্ট্রোল করতে পারবা, ঠিক আছে। ওকে, এবার আসো ভাই বিকার। বিকার কি? বিকার হলো তুমি কোনো একটা কিছু বানাবা, কোনো একটা কিছু রাখবা, যে কোনো কাজে বিকার মানে পাত্র, এটা আমাদের সব কাজে লাগে। এবং বিকারগুলো এভাবে ml কাটা থাকে, 50 ml, 100 ml, 150 ml, 200 ml, 250 ml, 500 ml, 1 লিটারেরও বিকার আছে, ঠিক আছে। বিকার মোটামুটি অলরাউন্ডার, যে কোনো দ্রবণ প্রস্তুত করা, যে কোনো কিছু রাখা, সব কাজে বিকার আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে। ওকে, বিকার কিন্তু চিনতে হয়। টিচাররা অনেক সময় ল্যাবে ধরে যে এই অনেকগুলো দিয়ে বলে এই বলো তো বিকার কোনটা। বিকার কিছুই না, জাস্ট আগা মাথা সমান একটা পাত্র, ঠিক আছে। ওকে, এবার হলো পিপেট। পিপেট আসলে কি? তোমরা হলো ছোট বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোর যে ড্রপারগুলো দেখছো না, ওই ড্রপারগুলা এখানে হলো ফোম লাগানো থাকে, ফোম তো না, পাম্পারের মতো লাগানো থাকে, এই যে ছবিতে দেখে বুঝতে পারতেছো। আমার ধরো কোনো একটা এই যে এগুলোকে বলা হয় রিয়েজেন্ট বোতল, মানে যেখানে রাসায়নিক পদার্থ থাকে, এটা থেকে ধরো আমি একটা বিকারের মধ্যে নিব, আমার কোনো একটা কাজে লাগবে। এখন আমি এটা থেকে কীভাবে তুলবো? আমি কি এভাবে ঢেলে দিব? ঢেলে দিলে পরিমাপ পাবো? পরিমাপ তো পাবো না। তখন আমরা কি করি, এই যে পিপেট আছে, পিপেটকে এভাবে চাপ দিয়ে তুলে আবার এখানে দেখতে পারি যে কত ml পর্যন্ত উঠছে, সে অনুসারে এখানে নেই। তবে মজার ব্যাপার হলো আমি বিশ্ববিদ্যালয় এবং কলেজ, আমার কলেজ তো ছিল সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি কলেজ, আমাদের টাইমে অনেক ভালোভাবে ল্যাব হইতো কলেজে, এবং আমার ভার্সিটি ছিল বুটেক্স, ওইখানে আমাদেরকে প্রচুর ল্যাব করতে হয়েছে। কিন্তু কোনো জায়গায় এরকম পিপেট তুমি পাবা না, এই রাবারের এই জিনিসটা থাকে না। তো তখন কি করতে হয়, এটাকে মুখ দিয়ে টেনে তুলতে হয়, ঠিক আছে। এই যে রিয়েজেন্ট বোতল, তুমি এখানে এই মুখ দিয়ে টেনে তুলতে হবে, অত্যন্ত সাবধানতার সহিত তুলতে হয়। এটা আসলে প্রুফ করে যে তুমি ল্যাব সম্পর্কে কতটুকু এক্সপার্ট। যে ল্যাবে যতটুকু এক্সপার্ট, সে পিপেট দিয়ে কোনো একটা বস্তু তত সুন্দরভাবে টেনে তুলতে পারবে। তুমি যদি নুব হও, নতুন হও, হঠাৎ করে তুলতে গেলে কিন্তু মুখে চলে আসার পসিবিলিটি আছে। এজন্য বলবো, যদি এটা করতে হয় ল্যাবে, প্রথমে বিশুদ্ধ পানি নিয়ে, মানে নর্মাল পানি নিয়ে প্র্যাকটিস করবা 2-3 বার প্র্যাকটিস করলে যে কেউ পারবে ইনশাল্লাহ। তো পিপেট আমরা কেন ইউজ করি? আমরা হলো এই মানে কোনো কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়ার জন্য আমরা এই পিপেটকে ইউজ করি, যে হস্তান্তরের কাজে, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তরের কাজে আমরা পিপেট ব্যবহার করি। পিপেট ব্যবহার বেসিক্যালি 5 ml, 10 ml, 20 ml, 25 ml পর্যন্ত হয়ে থাকে। ওকে, দ্রবণ স্থানান্তরের জন্য কোনটি অপরিহার্য? অবশ্যই সেটা পিপেট স্থানান্তর, যেহেতু আমাদেরকে করতে বলছে, ডেন্টাল 19-20 প্রশ্ন। এবার হলো লিবিক শীতক। লিবিক শীতক আসলে কি? লিবিক শীতক আসলে কি, কিভাবে যে বুঝায়? লিবিক শীতক হলো, দেখো এখানে এই চিত্রটা কেমন আমি জানি না, এখানে হলো এই যে চিকন একটা পাইপ আছে ভিতরে, চিকন একটা পাইপ আছে, আর এই পাইপের মধ্যে ধরো গরম দ্রবণ যাচ্ছে, গরম দ্রবণ যাচ্ছে। এখন এটাকে কি করতে হবে? আমাদের টার্গেট হচ্ছে ঠান্ডা করব। গরম বাষ্প যাচ্ছে, গরম দ্রবণ না, গরম বাষ্প যাচ্ছে। এখন এই যে গরম বাষ্প, এটাকে যদি আমরা ঠান্ডা করতে হয়, আমরা কি করব? আমরা তখন আরেকটা মোটা পাইপের ভিতর ওই পুরো সিস্টেমটা ঢুকানো থাকে। এই যে মোটা পাইপের ভিতর চিকন পাইপটা ঢুকানো থাকে। এখন এই মোটা পাইপটার কি হয়? মোটা পাইপের এক জায়গা দিয়ে আমরা পানি প্রবেশ করাই এবং আরেক প্রান্ত দিয়ে আমরা পানি বের করে নিই। এক জায়গা দিয়ে পানি প্রবেশ করাই, আরেক জায়গা দিয়ে আমরা কি করি? পানি বের করে নিই। এই যে এটা হলো লিবিক শীতকের মোটামুটি একটা চিত্র। তার ভিতরে একটা চিকন পাইপ আছে,
বাইরে একটা মোটা পাইপ তাকে সব দিক থেকে ঘিরে রাখছে। ঠিক আছে, এটা দিয়ে কি করা হয় বেসিক্যালি ভাইয়া, এটা দিয়ে ওই যে তোমরা পাতন জিনিসটা কি জানো, যে ধরো জলীয় বাষ্প যদি একটা পাইপের মধ্য দিয়ে যায়, জলীয় বাষ্প ধরো একটা পাইপের মধ্য দিয়ে যাচ্ছে, আমি এটাকে যদি ঠান্ডা করতে হয় আমি এখানে লিবিক শীতক সেট করে দিব, এখান দিয়ে পানি ঢুকবে, এখান দিয়ে পানি বের হবে। তো পানি যেহেতু ঠান্ডা, ওইটা বাষ্প, ভিতরের বাষ্পটা এটার সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে বাষ্পটা পানিতে পরিণত হয়ে টপটপ করে পড়তে থাকবে। এটা হলো লিবিক শীতকের কাজ। লিবিক শীতক ল্যাবে আসলে খুব কম দেখা যায় বা ল্যাবে ইউজ করা হয় না বলতে গেলেই চলে, কারণ পাতন রিলেটেড কোনো প্র্যাকটিক্যাল আমাদের নাই। এবার আসলে রিয়েজেন্ট বোতল, মানে যেই বোতলগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল রাখা হয় সেগুলোকে বলা হয় রিয়েজেন্ট বোতল। বেসিক্যালি ওগুলো কাঁচের হয় এবং অনেক শক্ত বোতল দিয়ে বানানো হয়, যেহেতু অনেক বছর ধরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এগুলোতে সংরক্ষণ করতে হয়। অনেকগুলো বোতল একসাথে থাকে, মানে তুমি তো অনেকগুলো কেমিক্যাল একসাথেই রাখবা, তো এগুলো একটার সাথে একটা ধাক্কা ধাক্কি খাইতে পারে, ভাঙার সম্ভাবনা থাকে। এজন্য বেসিক্যালি শক্ত পাইরেক্সের কাঁচ দিয়ে এগুলা বানানো হয়ে থাকে। এগুলার কর্ক যেটা থাকে এটাও কাঁচের হয়। তবে মনে রাখবা, একজন বস আছে HF, হাইড্রোজেন ফ্লোরাইড, এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এটাকে কাঁচ পাত্রে রাখা হয় না, এটার রিয়েজেন্ট পাত্রটা হয় সবসময়, এটাকে কোন পাত্রে রাখা হয়, এটাকে হলো প্লাস্টিকের পাত্রে রাখা হয়। কেন? কারণ এটা এটা কি করতে পারে, এটা হলো প্লাস্টিককে কাঁচকে ক্ষয় করে ফেলতে পারে। কাঁচের বোতল তুমি রাখবা, আজকে রেখে গেছো, কালকে এসে দেখবা বোতলটা ভেঙে গেছে, কারণ পাত্রটাকে ক্ষয় করে ফেলছে। এবং কাঁচের উপর যে ডিজাইন করা হয় বিভিন্ন খোদাই করে, এটাকে দিয়ে খোদাই করা হয় কারণ এই কাঁচকে কি করতে পারে, ক্ষয় করে ফেলতে পারে। তো রিয়েজেন্ট বোতল নিয়ে তোমরা দেখো এখানে নর্মাল কিছু কথা লিখা, যে তুমি যখন একটা কেমিক্যাল আনবা তখন এই কেমিক্যালটা কত তারিখে আনা হয়েছে, এটার ঘনমাত্রা কত, কোন কোম্পানি থেকে কেমিক্যালটা আনা হয়েছে, বিভিন্ন ডেটা আসলে এগুলোর মধ্যে সিল চপ্পর দিয়ে লাগানো থাকে। বেসিক্যালি আমাদের কলেজগুলোতে হয়তো এত কিছু মেনটেন করে না, ওনারা শুধু নাম আর ঘনমাত্রাটা লিখে রাখেন আর কি। ঠিক আছে, এবার আসো থার্মোমিটার। থার্মোমিটার আমরা সবাই চিনি। তো থার্মোমিটারের তিনটে একক আছে, ফারেনহাইট, সেলসিয়াস আর ক্যালভিন। বেসিক্যালি আমরা সেলসিয়াসের সাথে বেশি পরিচিত। তো এখানে আমি থার্মোমিটারে তোমাদেরকে যেটা অ্যাকচুয়ালি শিখাইতে চাই, যে থার্মোমিটার আসলে কিভাবে প্লেস করতে হয়। থার্মোমিটার আমি জানি না এটা সাদা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে তোমরা আসলে দেখতে পাচ্ছ কিনা পারফেক্টলি। আমি একটু লাইট ব্যালেন্সটা এখানে ঠিক করি। ওকে, আশা করি এবার দেখতে পাবা। এখন আবার আমাকে দেখতে পাবো না। ঠিক আছে, তো আমাকে একটু পরে দেখো, আগে এটা খেয়াল করো। তুমি থার্মোমিটারটা রাখার সঠিক সিস্টেম হলো এটা। প্রথমটা এমনভাবে রাখবা যাতে থার্মোমিটার তলায় স্পর্শ না করে। তলায় স্পর্শ করলে প্রবলেম কি, তুমি তো নিচে থেকে ধরো তাপ দিচ্ছ, তো যদি তলায় স্পর্শ করে থাকে তাইলে ও আসলে অতি তাড়াতাড়ি হিটেড হয়ে যাবে। আবার তুমি একদম যদি দ্রবণের উপরে এটাকে রাখো তাহলে এটা অ্যাকচুয়াল ভ্যালুটা পাবে না। ধরো তুমি যে জিনিসের তাপমাত্রা একদম উপরে রাখছো, আলতো করে, ও হবে তাপ নিবে নিবে না তো। ওকে, আবার এমনভাবে ছাগলের মতো কাট করে ফেলে রেখে দিয়ে চলে যায় না, কারণ এটাও আমাদেরকে সঠিক রিডিং দিবে না। ঠিক আছে, কাট হয়ে পড়ে আছে। তো আমরা এমনভাবে উপর থেকে সেট করব যাতে মাঝামাঝিতে থাকে, তাহলে আমরা অ্যাকচুয়াল তাপমাত্রার রিডিংটা পাবো। ঠিক আছে, তো এটা পরীক্ষায় আসবে ব্যাপারটা তা না। এটা হলো আমাদেরকে কখনো যদি ল্যাবে কোনো টিচার থার্মোমিটার সেট করতে বলে, আমরা যাতে অশিক্ষিতের মতো পরিচয় না দেই, আমরা যাতে শিক্ষিতের মতো পরিচয় দিই, এতটুকুই। এরপর ফারেনহাইট, সেলসিয়াস আর ক্যালভিনের কিছু জিনিসপাতি দিলাম আর কি, যে 100 ডিগ্রি সেলসিয়াস যদি পানির বয়েলিং পয়েন্ট হয় সেটা ফারেনহাইটে 212, আর ক্যালভিনে হলো 373.15। ক্যালভিন আর ডিগ্রি সেলসিয়াস আসলে কাছাকাছি, গ্যাঞ্জামটা আসলে ফারেনহাইটকে নিয়ে। ঠিক আছে, ওকে। এবার আসো মেজারিং সিলিন্ডার। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হলো কি, এটা তেমন কিছুই না, এটা হলো এরকম মোটামুটি এরকম একটা হলো মেজারিং সিলিন্ডার থাকে, মানে এটা দিয়ে পরিমাপ করা হয়। মেজারিং মানে হলো পরিমাপ। তো মেজারিং সিলিন্ডারে বেসিক্যালি তুমি ধরো পানি নিবা, আমি তোমাকে বললাম যে 50 ml পানি নাও, তুমি কিভাবে নিবা? 50 ml পানি মেজারিং সিলিন্ডারে মেজার করবা, দাগ কাটা থাকে, মেজার করে তারপর নিবা, তারপর তুমি বিকারে রাখবা, কারণ বিকার দিয়ে এক্স্যাক্টলি 50 ml মাপা যায় না। বিকারগুলো তো অনেক মোটা হয়, চড়া হয়, বিকার দিয়ে মাপা যায় না, এগুলো চিকন, মেজারিং সিলিন্ডার দিয়ে অ্যাকুরেটলি মাপা যায়। তো মেজারিং সিলিন্ডারগুলো আমাদের যে কোনো পরিমাপের জন্য দরকার হয়। সাধারণত এখানে লিখছে 2 ml 5 ml, কিন্তু বেসিক্যালি আমাদের ল্যাবে মেজারিং সিলিন্ডার 50, 100, 200, 250 বড়গুলো থাকে, ছোট মেজারিং সিলিন্ডারগুলো থাকে না। ঠিক আছে, সর্বনিম্ন তুমি 1 মিলিলিটার পর্যন্ত পরিমাপ করতে পারবা, মানে এখানে যে দাগগুলো কাটা থাকে 1 মিলিলিটার পরিমাণ পর্যন্ত অ্যাকুরেটলি মাপা যায়, কিন্তু 0.1 মিলিলিটার চাইলে তুমি এখানে মাপতে পারবা না। ঠিক আছে,
তো যাই হোক, এখানেও ওই যে লোয়ার মেনিসকাসের কথা, মেনিসকাস বানান আমি আগেরবার ভুল করছি, এই যে এখানে ঠিকঠাক লেখা আছে লোয়ার মেনিসকাস দেখতে হয় সবসময়, আপার মেনিসকাস না, লোয়ার মেনিসকাসটা দেখতে হয়। ওকে, এবার আসা আয়তনমিতিক ফ্লাস্ক। আসলে আসলে এই মেজারিং সিলিন্ডার আর আয়তনমিতিক ফ্লাস্কের কাজ অনেকটা একই, শুধু একটা সিলিন্ডার আর একটা ফ্লাস্ক, দুইটাই হলো মোটামুটি আমাদেরকে আয়তন মাপতে হেল্প করে। ঠিক আছে, তো এটার নিচের অংশটা চ্যাপ্টা থাকে, উপরের গলায় একটা গোলাকার নির্দেশক থাকে, দাগ কাটা থাকে, এখানে আমরা আসলে বুঝতে পারি যে কত ml হয়েছে। তবে মনে রাখবা মেজারিং সিলিন্ডার অনেক ছোট হইতে পারলেও 2 ml 5 ml 10 ml এর হইলেও কখনো আমাদের এইগুলা, তুমি বুঝতেই পারতেছো ওর এখানে কিন্তু কোনো দাগ কাটা নেই, এই নিচে এটা হলো কাইন্ড অফ কিসের মতো, তবলার মতো, নিচে কোনো দাগ কাটা নাই, তাইলে ও নিচে ভরার পরে উপর থেকে ওর গণনা শুরু হয়। এই কারণে ও আসলে কম ছোট অ্যামাউন্ট মাপে না, ও 50 ml 100 ml 250 500 1000 এটা ইউজ করে। তবে এগুলো আমরা কম ইউজ করি ল্যাবে আমরা মেজারিং সিলিন্ডার দিয়ে বেশি পরিমাপ করি। এরপর আসো কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক এটাও আমরা বেসিক্যালি টাইট্রেশনের কাজে ব্যবহার করি। টাইট্রেশনের কাজে এর আগে একটা বলছিলাম বুরেট হলো কি, বুরেট হলো যে এরকম পাইপটা হলো আমরা উপর থেকে ঝুলাই দেই, হ্যাঁ, এখানে হলো যে সুইচটা থাকে পাইপের, যেটা ঘুরাই করা যায়, আর নিচে হলো আমরা এই কনিক্যাল ফ্লাস্কে রাখি। কি জঘন্য চিত্র আঁকতেছি আমি, ছি। ওকে, এই যে নিচে হলো আমরা এই কনিক্যাল ফ্লাস্কটাকে দেই টাইট্রেশনের কাজে, এটাকে হাতে রেখে। টাইট্রেশন কি আমরা পরের ক্লাসে জানবো, হ্যাঁ, তো পরের ক্লাসে বলতে আবার ভাইবো না যে ভার্সিটি উঠে জানবা, এইটারই 3 নম্বর লেকচারে টাইট্রেশন সম্পর্কে জানতে পারবা। সেখানে হলো দেখবা যে আমরা একটাকে এটার মধ্যে রাখি, একটা দ্রবণকে, এবং আরেকটা দ্রবণকে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে রাখি। ঠিক আছে, এটা হলো কনিক্যাল ফ্লাস্ক, দেখতে কোন আকার দেখে কনিক্যাল নাম হয়েছে। ঠিক আছে, এটা 25 ml 50 ml বেসিক্যালি আমি দেখিনি, ল্যাবে 100 ml 250 ml বড়গুলাই থাকে, ছোটগুলা থাকে না। ওকে, এখানে 3টে চিত্র একসাথে দিলাম যাতে তোমরা হলো কনফিউশনটা না থাকে যে মেজারিং সিলিন্ডার, আয়তনিক ফ্লাস্ক আর কনিক্যাল ফ্লাস্ক। ল্যাবের যে ভাইভাগুলো হয়, ভাইভাতে কিন্তু এগুলা ধরে, তোমার সামনে অনেকগুলো থাকবে, টিচার এভাবে বসে থেকে বলবে যে এখান থেকে কোনটা মেজারিং সিলিন্ডার বলো তো, বা মেজারিং সিলিন্ডারটা নিয়ে আসো তো। সেক্ষেত্রে কিন্তু তোমাকে জানতে হবে যে কোনটা কি। মেজারিং সিলিন্ডারের মতো, আয়তন ফ্লাস্ক এটা দেখতে হলো তবলার মতো, তবলা নাকি তারা বলে সেটার মতো, কনিক্যাল ফ্লাস্ক দেখতে এই কোনাকার। বেসিক্যালি কনিক্যাল ফ্লাস্ক অনেক বেশি ফেমাস। এবার হলো ডেসিকেটর আসলে কি? ডেসিকেটর হলো তুমি যদি ল্যাবরেটরিতে কোনো কিছুকে শুষ্ক রাখতে চাও, সেক্ষেত্রে আমরা ডেসিকেটর নামের এটা ইউজ করি। এটা একটা পাত্র, তবে এই পাত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই পাত্রের মধ্যে ডাবল চেম্বার। ঠিক আছে, ডাবল চেম্বার কি, এখানে দেখো এরকম একটা দেখো লেয়ার দেয়া আছে, এর নিচে তুমি হলো ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে দানাদার ফসফরাস অক্সাইড, সিলিকা জেল, এসব যদি তুমি রেখে দাও, তাহলে উপরে এরপরে যেই পদার্থটা রাখবা এই পদার্থটা শুষ্ক থাকবে, এটা আর পানি ধরবে না। ব্যাপারটা কি দেখো, তোমরা কখনো সোডিয়াম ক্লোরাইড দেখেছো? ও আচ্ছা, দেখেছো তো, এটা তো বাসা বাড়িতেই থাকে। সোডিয়াম ক্লোরাইড যেগুলো হলো মোল্লা লবণ বা মোটা লবণ বলি আর কি আমরা, বেসিক্যালি রান্নার কাজে কেউ ইউজ করে, অথবা কেউ গরুর লবণ বলে এটাকে। ঠিক আছে, গরুকে খাওয়ানো হয়, ওগুলো দেখবে ভেজা থাকে। কারণ সোডিয়াম ক্লোরাইড কিন্তু বাতাসের জলীয় বাষ্প থেকে কি করে, জলীয় বাষ্প থেকে সেগুলো পানি গ্রহণ করে ভিজে যায়। কিন্তু আমরা যে এসিআই এর যে চিকন লবণগুলো এখন খাই, একদম ঝরঝরা থাকে, এগুলো কিভাবে থাকে? কারণ ওগুলো 100% সোডিয়াম ক্লোরাইড না, ওগুলোর মধ্যেও এই ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম সালফেট মিশানো থাকে, যাতে বাতাসের পানিটা ওরা আগে টেনে ফেলে, সোডিয়াম ক্লোরাইড না পায়। তো এখানেও সেম টেকনোলজিটা ইউজ করে। উপরে তুমি যে রাসায়নিক পদার্থ রাখবে এটাকে শুকনা রাখার জন্য নিচে হলো সিলিকা জেল বা ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো দিয়ে রাখা হয়, তাহলে জলীয় বাষ্পটা ওরাই টেনে নিবে, তোমার রাসায়নিক পদার্থের ক্ষতি হবে না। ইভেন তুমি যে কোনো জায়গায় যে কোনো নতুন কিছুর মধ্যে দেখবে সিলিকা জেল দেয়া, এটাও কিন্তু এই যে শুষ্ক রাখার জন্য, যাতে ভিতরে স্যাঁতস্যাঁতে হয়ে না যায়, সিলিকা জেল পানিগুলোকে অ্যাবজর্ব করে। ঠিক আছে, ওকে। এবার আসো ভাইয়া রাসায়নিক হয়েছে, এখান থেকে একটা প্রশ্ন আসছে, রাসায়নিক পদার্থ শুষ্ক রাখতে কোনটা ব্যবহার করা হয়? ডেসিকেটর। ওকে, এবার হলো নাড়ানি। ধরো তুমি কিছু নাড়াইতে হবে, হ্যাঁ, গরম করতেছো, নাড়াইতে হবে। এখন নাড়ানি বেসিক্যালি আমরা কাঁচের ইউজ করি, তবে তুমি যদি অনেক বড় লোক হও তুমি সেক্ষেত্রে টেফলনের ইউজ করতে পারো। টেফলন কি? টেফলন হলো আসলে নন স্টিকের যে হাঁড়ি পাতিল যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয় সেটাকেই টেফলন বলে। তো টেফলন এইসব তাপ মাপে ওর কিছুই হয় না,
ঠিক আছে, এই কারণে আমরা নাড়ানি হিসেবে ওকে ইউজ করতে পারি। টেফলনের নাড়ানি আমি আসলে কখনো দেখি নাই, আমি হলো ওই কাঁচেরটাই দেখছি, তাও কাঁচের কোনগুলা ওই থার্মোমিটার ভেঙে গেলে, ল্যাবে কিন্তু এত বড় বড় থার্মোমিটার থাকে, তো থার্মোমিটার ভেঙে গেলে ওইটার পরে নাড়ানি হিসেবে কাজ করে। আর থার্মোমিটার খুঁজে না পাইলে ল্যাবের বাইরে গাছ থেকে ঢাল ভেঙে এনে নাড়াই নিছি। ঠিক আছে, তো জানতে হবে কিন্তু। ঠিক আছে, এই যে যেমন একটা এমসিকিউ আসলে মেডিকেল 18-19-এ যে নাড়ানি হিসেবে গ্লাসের বিকল্প কি হইতে পারে, গ্লাসের বিকল্প টেফলন হইতে পারে, টেফলনের রড। ওকে, এবার হলো গ্যাস জার। গ্যাস জার আর কি, এটা হলো তুমি যদি গ্যাসকে আবদ্ধ করতে হয় পানির নিম্নমুখী অপসারণ প্রক্রিয়া, মনে রাখবা আমরা গ্যাসকে আবদ্ধ করি কোন প্রক্রিয়ায়, পানির নিম্নমুখী অপসারণ প্রক্রিয়ায়। অপসারণ প্রক্রিয়ার মাধ্যমে তুমি যদি গ্যাসকে সংরক্ষণ করতে চাও সেক্ষেত্রে আমরা একটা গ্যাস জার নিব। গ্যাস জার আসলে ওর দুইটা মুখই চাইলে খোলা যায়, এক মুখ আবার তুমি আটকায় রেখে আরেক মুখ বদ্ধ খোলা রাখতে পারো, গ্যাস ঢুকার পরে আস্তে নিচ থেকে মুখটা আটকাই দিতে পারো। গ্যাস জার যেখানে গ্যাস সংরক্ষণ করা হয়, এটা ল্যাবে নাই, এটা নিয়ে তোমাকে কেউ প্যারা দিবে না। ওকে, শুধু এটা মনে রাখবে যে কয়েকটা গ্যাস, অ্যামোনিয়া, এই গ্যাসগুলা পানির নিম্নমুখী অপসারণে আলাদা করা হয়। তাইলে এটা হলো একটা পৃথকীকরণ ফানেল, ল্যাবে এটা খুব একটা দেখা যায় না। এই ফানেলের বিভিন্ন কাজ আসলে আসে, যারা আয়ুর্বেদিক বা আগে রসায়ন চর্চা করতো ওই সব ছবিতে তুমি এটাকে দেখতে পাবা। ওয়েইং বোতল তুমি দেখতে পাচ্ছ, ওয়েইং মানে হলো ওজন বোতল, যেখানে তুমি কোনো রাসায়নিক পদার্থকে রেখে ওজন করবা, কিন্তু আমরা কি করি, আমরা একটা কাগজের উপর দিয়ে ওজন করে ফেলি। আর গ্যাস জার, এগুলা নট সো মাচ ইম্পর্টেন্ট, কারণ এগুলা ল্যাবে থাকে না। বুনসেন বার্নার, বুনসেন বার্নারের মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু ডেটা আছে। বুনসেন বার্নার হেভি ইম্পর্টেন্ট। বুনসেন বার্নার মানে আমরা শুদ্ধ ভাষায় বলতে গেলে চেরাগ, আমরা যে চেরাগ যেটাকে বলি, তুমি ল্যাবে দেখবা এটা অবশ্যই আছে। এখানে একটা পাইপ থাকে, পাইপটা দিয়ে হলো আসলে গ্যাস আসা যাওয়া করতে পারে, গ্যাসের জন্য এই পাইপটা দেওয়া হয়েছে। আর এখানে একটা স্ক্রু থাকে, এই ছবিতে দেখা যাচ্ছে না, একটা স্ক্রুর মতো থাকে, তুমি একটু এদিক ওদিক ঘুরাইলেই দেখতে পাবা। স্ক্রুটা তুমি ঘুরাইলে এখান দিয়ে বাতাস বেশি ঢুকবে, বাতাস ঢুকার ব্যবস্থা করা যায়। আবার স্ক্রু চাইলে তুমি আটকে দিতে পারো, তাহলে কোনো বাতাসই ঢুকতে পারবে না। তুমি যত স্ক্রুটা খুলে দিবা তত আগুনটা দেখবা লাল থেকে নীল হয়ে যাবে। লাল থেকে কি হবে, নীল হবে, কারণ অধিক অক্সিজেনে সে জারণ শিখা তৈরি করবে। এখন দেখো একটা আগুনের মধ্যেও বিভিন্ন ধরনের লেয়ার আছে, যেমন আগুনের সবচেয়ে উপরে যে নীল শিখাটা আমরা দেখতে পাই, যদি তুমি পূর্ণাঙ্গ খুলে দাও, এটাকে বলা হয় সম্পূর্ণ দহন, বা এটাকে বলা হয় জারণ মণ্ডল। এটাকে সম্পূর্ণ দহন বা জারণ অঞ্চল বলা হয়। জারণ শিখা এখানে থাকে, এটা বেসিক্যালি তোমার হলো সবুজ টাইপের বা নীল টাইপের একটা কালার দেয়। এটার টেম্পারেচার সবচেয়ে বেশি 1570 ডিগ্রি সেলসিয়াস বা প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস। খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। তারপরে এর ভিতরে থাকে একটা, দেখবা যে নীলাভ শেড আছে, নীলাভ, এটা হলো আংশিক দহন হয় এখানে। আর মাঝে দেখবা যে একটা ডার্ক অঞ্চল আছে, এই ডার্ক অঞ্চল আসলে এটাকে অন্ধকার মণ্ডল বলা হয়। এই অন্ধকার মণ্ডল, ওইখানের টেম্পারেচার আসলে রুম টেম্পারেচারের সমান, ওইখানে অ্যাকচুয়ালি কোনো তাপ নাই। তুমি যদি কোনো কিছুকে গরম করার জন্য একদম ভিতরে নিয়ে ধরো, কোনো লাভ হবে না। কোনো কিছু গরম করার বেস্ট ওয়ে কি, বেস্ট হইলে ওকে একদম মাথার মধ্যে ধরবা, যেখানে জারণ শিখা 1600 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস উৎপন্ন হইতে পারে। আর এই যে বায়ু নিয়ন্ত্রক রিং, সেটা তো বললাম, বায়ু ছিদ্র খোলা অ্যাজ ইউজুয়াল। ওকে, এখন দেখো বুনসেন বার্নার থেকে অনেক ধরনের এমসিকিউ হয়। বুনসেন বার্নার থেকে কি কি এমসিকিউ হয় দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করতেছি। মোটামুটি দেখা যায়, কিন্তু অত ভালো দেখা যাচ্ছে না। ঠিক আছে, ওকে। বুনসেন বার্নারের জারণ শিখার তাপমাত্রা কোনটি? বুনসেন বার্নারে প্রায় কত, 1570 বা 1600 ডিগ্রি সেলসিয়াস, অপশনে 1600 আছে। বুনসেন বার্নার শিখার সবচেয়ে উপরের অংশ কি, উপরের সেই অঞ্চলের নাম হলো জারণ মণ্ডল। ল্যাবরেটরিতে সাধারণত কোন প্রকার শিখার সাহায্যে তাপ দেওয়া হয়? অবশ্যই যেটা সবচেয়ে হিটেড, জারণ শিখা দ্বারা আমরা ল্যাবরেটরিতে বেসিক্যালি তাপ দেই। এরপর হলো স্পিরিট ল্যাম্প। স্পিরিট ল্যাম্পে মনে রাখবা যে মদ ব্যবহার করা হয়। মদ মানে ইথানল। তোমরা তো জানো যে ইথানলকে আসলে জ্বালানি হিসেবেও কি করা যায়, ব্যবহার করা যায়। এবং এই স্পিরিট, স্পিরিট মানেই কিন্তু আসলে কি ওই অ্যালকোহলকে বোঝানো হয়, ইথানলকে বোঝানো হয়। ইথানল দিয়ে তোমার হইলো কিছু ল্যাম্প আছে, ল্যাবে খুব একটা দেখা যায় না, তবে এগুলোর কালার অনেক সুন্দর, অনেক কিউট হয়, এবং এগুলোর টেম্পারেচার অনেক কম হয়। সাধারণত গ্যাস বার্নারের চাইতে এগুলোর টেম্পারেচারটা অনেক কম হয়। এগুলা হলো স্পিরিট ল্যাম্প বলে। স্পিরিট ল্যাম্প সম্পর্কে কোনটি সত্য? স্পিরিট ল্যাম্প হলো শিখার তাপ কম, হ্যাঁ, শিখার তাপ কম। ওরা বলছে হলো মিথানলের জ্বালানি, মিথানল এর জ্বালানি না, এর জ্বালানি হলো ইথানল।
নিচের যৌগগুলোর মধ্যে কোনটি উজ্জ্বল শিখা তৈরি করে? নিচের যৌগগুলোর মধ্যে কোনটা উজ্জ্বল শিখা? ইথানল। হ্যাঁ, ইথানল কিন্তু অনেক উজ্জ্বল শিখা তৈরি করে, অনেক ভাইব্রেন্ট। এগুলো কিন্তু স্পিরিট ল্যাম্পের আরেকটা বৈশিষ্ট্য, স্পিরিট ল্যাম্প যদি জ্বলে তুমি না দিনের বেলা অনেক সময় দেখতেই পারবা না যে এটা জ্বলতেছে। ঠিক আছে, মানে ও অনেক ব্রাইট, তো ওর কালার খুব কম হয়, দেখতে অনেক কিউট লাগে। ঠিক আছে, খুব একটা দেখা যায় না। ওকে, তাহলে আসো, এটা হলো ইথানল। যৌগগুলোর মধ্যে কোনটি উজ্জ্বল শিখা তৈরি করে? সেটা হলো ইথানল। বুয়েটে আসছিল। ওকে, এবার আসো তারজালি। তারজালি আসলে কেন ইউজ করা হয়? ধরো তুমি কোনো একটা কিছুকে তাপ দিবা, তুমি ধরো একটা বিকার, কোনো কারণে এটাতে তোমার তাপ দিতে হবে। ঠিক আছে, বিকারের মধ্যে আবার কিন্তু কোয়ালিটি আছে, সব বিকারে তাপ দেওয়া যায় না। ঠিক আছে, তো বিকারে তুমি তাপ দিবা। এখন ঝামেলা কি, তোমার যে বুনসেন বার্নার, ওতে করে তাপ দিলে এই এক জায়গাতে দেখো বেশি তাপ লেগে যাচ্ছে, তাপটা এক জায়গায় বেশি লাগতেছে, তাহলে আমাদের সুষমভাবে তাপটা যাচ্ছে না। এই কারণে আমরা একটা তার জালি নিই, যাতে ভালো করে বসানো যায়। আমরা হলো একটা স্ট্যান্ড থাকে, যে স্ট্যান্ডের উপর তার জালিটা দিই। তার জালির মাঝে 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 হলো তোমার এটা ক্যালসিয়াম কার্বনেট টাইপের একটা জিনিস, হ্যাঁ, মোটামুটি সাদা কঠিন পদার্থ। এটা দিয়ে তোমার হলো প্রলেপ দেয়া থাকে। তো এই প্রলেপের কারণে হয় কি, তাপটা যখন তার জালিতে দিবা তখন এই পুরা জায়গার মধ্যে ভালো করে লাগবে। ঠিক আছে, এটা হলো তার জালির কাজ। আমি বলছে কোনটিতে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহার করা হয় না? তো টেস্ট টিউবে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহার করা লাগে না। কেন? কারণ ভাই, তোমার যে শিখাটা যেরকম ছোট, টেস্ট টিউবও তো ছোট। টেস্ট টিউবের জন্য তুমি টেস্ট টিউবকে তার জালির উপর বসাবা কেমনে? টেস্ট টিউবের তো আসলে মানে ওর বসার জায়গাটাই নেই, বাঁকা। তো এই কারণে টেস্ট টিউব ইউজ হয়। তুমি যদি কনিক্যাল ফ্লাস্কে তাপ দাও, বিকারে তাপ দাও, পোর্সেলিন বাটি আছে মানে সিরামিকের বাটি, ওগুলোতে তাপ দাও, সেক্ষেত্রে তুমি এই তার জালি ব্যবহার করবা, অন্যথায় তোমার তার জালির প্রয়োজন নাই। পোর্সেলিন বাটি এটা কিছুই না, এটা হলো একটা সিরামিকের বাটি। হ্যাঁ, সিরামিকের বাটি বেসিক্যালি কোনো কিছু ক্র্যাশ ট্যাশ করতে হলে হামানদিস্তার মতো মাঝে মাঝে এটা ইউজ করে, নাহলে কোনো একটা কিছু রাখে আর কি, তেমন কিছু না। রসায়ন ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রীকে উপাদানের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। দেখো, কাঁচ, আমি এতক্ষণ ধরে একটা কথা বারবার বলতেছিলাম যে কিছু কাঁচে তাপ দেয়া যায়, কিছু কাঁচে তাপ দেয়া যায় না। কিছু কাঁচ একটার সাথে একটা বাড়ি লাগলে ভেঙে যায়, কিছু কাঁচ বাড়ি লাগলেও ভাঙে না। কারণ আমাদের কাঁচ হলো এখানে দুই প্রকার, উপাদান দুইটা আছে। একটা হলো কোমল গ্লাস, যেটা হলো আমরা সফট গ্লাস বলি, এবং আরেকটা হলো পাইরেক্স গ্লাস। পাইরেক্স গ্লাস বেসিক্যালি হার্ড হয়। তো এগুলোর ব্যাপারে লিখে আছে যে কোমল গ্লাস কিভাবে তৈরি। এটা হলো সোডিয়াম আর ক্যালসিয়ামের সিলিকেটের তৈরি। কোমল গ্লাস তৈরিতে ফেলসপার ব্যবহার করা হয়, সোডা ফেলসপারও বলা হয় এটাকে। তো এখানে সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড থাকে। অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড কাঁচের গলনাঙ্ককে কমাই ফেলে, প্রচুর ডেটা। এবং এটা দিয়ে কাঁচ নল, ফানেল, রিয়েজেন্ট বোতল, লিবিক শীতক, ওয়াশ গ্লাস, গ্যাস জার, গ্যাস টিউব, প্রচুর জিনিসপাতি বানানো। লিবিক শীতক দুইবার চলে আসছে। তো যাই হোক, তবে মনে রাখবা, কাঁচ মানে এখানে যে নামগুলো আছে এগুলোকে আবার পাইরেক্স দিয়েও বানানো থাকতে পারে। মানে তুমি দেখলেই বুঝবা যে কোন জিনিসটা আসলে নরম, কোন জিনিসটা আসলে শক্ত। এবং এগুলোকে কি করবা না, তাপ দিবা না। তাপ দিলে এগুলো কিন্তু সহজে গলে যায়, ভেঙে যায়, এগুলো টিকে না। এবার হলো শক্ত পাইরেক্স গ্লাস। পাইরেক্স গ্লাস আসলে কি দিয়ে তৈরি? জিঙ্ক অক্সাইড এবং বোরোসিলিকেট দিয়ে তৈরি। এগুলো সংকেতগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, সামান্য আবার বোরাক্সও থাকে। বোরাক্সের সংকেত কি? এই যে বোরাক্সের সংকেত। পাইরেক্স গ্লাসে কি কি থাকে এবং কোনটা কত পার্সেন্ট থাকে, অক্সিজেন কত পার্সেন্ট, বোরন কত পার্সেন্ট, সোডিয়াম কত পার্সেন্ট, এগুলো তোমাদেরকে ভাইয়া মনে রাখার চেষ্টা করতে হবে। নট সো মাচ ইম্পর্টেন্ট পার্সেন্টেজ, বাট সংকেতগুলো ইম্পর্টেন্ট, পার্সেন্টেজগুলো ইম্পর্টেন্ট নাও তো। আর এটা দিয়ে কি বানাই? বেসিক্যালি বিকার বানাই। এটা দিয়ে কুলতলি ফ্লাস্ক, পাতন ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, উন্নত পাতের বুরেট পিপেট বেসিক্যালি বানানো হয় নরম গ্লাস দিয়ে। কিন্তু উন্নত মানের যেগুলো একটু প্রিমিয়াম আর কি, যাতে সব কিছু করা যায়, সেজন্য পাইরেক্স দিয়েও বানানো হয়। লিবিক শীতক উন্নত মানের, দেখো উন্নত মানের লিবিক শীতক, তার মানে লিবিক শীতক নর্মালি বানানো হয় কি দিয়ে? নর্মালি বানানো হয় নরম কাঁচ দিয়ে, আর উন্নতগুলো পাইরেক্স দিয়ে বানানো হয়। এগুলোকে তুমি তাপ দিতে পারবা, তাপ দিলে এগুলো নষ্ট হয় না এবং ছোটোখাটো আঘাতে পাইরেক্স কাঁচ ভাঙে না। এবার আসো, এই যে গ্লাস সামগ্রী নিয়ে আমরা কথা বললাম, এতগুলা গ্লাস সামগ্রী আমরা ল্যাবে প্রতিনিয়ত বিভিন্ন কাজে গ্লাস সামগ্রীগুলোকে ব্যবহার করতে থাকি। এখন এগুলো পরিষ্কার করব কি দিয়ে? পরিষ্কারক থেকে কিছু প্রশ্ন আসেই। পরিষ্কারক, আমি তিনটা পরিষ্কারকের সাথে তোমাদেরকে পরিচয় করাবো। প্রথম যে পরিষ্কারকটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো সোডিয়াম কার্বনেট 10%।
এটা একটা ভালো লেভেলের পরিষ্কারক, এটাকে তুমি বলতে পারো যে ভাই এটা মোটামুটি লেভেলের একটা ডিটারজেন্ট হিসেবে কাজ করে। তবে এটার চাইতে ভালো একটা জিনিস আছে, সেটা হলো ডেকন 90। ডেকন 90 ইন্ডাস্ট্রিয়ালি অনেক জায়গায় ইউজ হয়। এটা যে কোনো তেল, গ্রিজ, চর্বি জাতীয় পদার্থ, সিলিকন জেল প্রভৃতি অপসারণ করতে পারে, খুব ভালো ডিটারজেন্ট হিসেবেও ব্যবহার করা হয়। এবং ডেকন 90 সুবিধা হলো ডেকন 90 অত্যন্ত পরিবেশ বান্ধব একটা ডিটারজেন্ট। এটা 100% বায়োডিগ্রেডেবল, মানে এটা মাটিতে মিশে যাইতে পারে। ফসফেট এনজাইম ও ইডিটিএ মুক্ত পরিষ্কার, মানে খারাপ এই যে ফসফেট এনজাইম ইডিটিএ এগুলা ওর মধ্যে কি নাই, মনে থাকবে। এবার আসো ভাইয়া, ডেকন 90-তে আরও কী কী থাকে এগুলো একটু উপাদানগুলো মনে রাখো। ডেকন 90 খুব ইম্পর্টেন্ট। এখন ডেকন 90 দেখলা, সোডিয়াম কার্বনেট দেখলা, ডেকন 90 বেটার। তবে সবচেয়ে বেটার একজন আছে যে হলো অল ইন ওয়ান, মানে তুমি ডেকন 90 দিয়ে গ্রিস টিস দূর করতে পারো, কিন্তু কিছু কিছু কেমিক্যাল ডেকন 90 দিয়ে যাবে না 100%। তো আমাদের একটা অল ইন ওয়ান পরিষ্কারক মিশ্রণ আছে। এই পরিষ্কারক মিশ্রণ যে কোনো ধরনের ময়লা, যে কোনো ধরনের প্রবলেম এক নিমিষে সলভ করে দিতে পারে। সেটা কি 100 লবির শক্তিযুক্ত ভিমবার? না রে ভাই, সেটা না। এটা হলো পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, K2CH2O7। এটা নিবা 4 গ্রাম, পাতিত পানি মানে বিশুদ্ধ পানি নিবা 40 ml, আর 2 মোলার ঘনমাত্রা, 2 মোলার ঘনমাত্রা কিন্তু এটা ভালো লেভেলের ঘনমাত্রা, এটা নিবা 40 ml। নিয়ে যে মিশ্রণটা বানানো হয়, এই মিশ্রণটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড দ্রবণ, অথবা এটাকে বলা হয় ওয়াশিং মিশ্রণ, অথবা এটাকে বলা হয় পরিষ্কারক মিশ্রণ। তাহলে এটার নাম কি? ক্রোমিক অ্যাসিড দ্রবণ, ইংলিশে বলা হয় ওয়াশিং মিশ্রণ, বাংলায় বলা হয় পরিষ্কারক মিশ্রণ। ঠিক আছে, অনেকগুলো নামে এটা পরিচিত। এটা থেকে কোশ্চেন আসবেই আসবে। এটা যে কোনো কাজের জন্য 100-100। এটার তীব্র জারণ ক্ষমতা রয়েছে ও জারণ বিক্রিয়ার মাধ্যমে সব কিছুকে কী করে ফেলে? ধ্বংস করে ফেলে। ওকে, এখানে বিক্রিয়া দেয়া আছে K2CH2O7 সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়াটা দিবা যখনই পরিষ্কারক মিশ্রণ আসবে, এখানে এই যে সে কি তৈরি করে? 3টা জায়মান অক্সিজেন তৈরি করে। এই জায়মান অক্সিজেন দিয়ে সে আসলে জারণ বিক্রিয়া তৈরি করে। এখন এখানে একটা সতর্কতা আছে, ক্রোমিক অ্যাসিডের বর্ণ স্বচ্ছ হলেও এটা কিছুদিন পরে ধীরে ধীরে সবুজ হয়ে যায়। কেন সবুজ হয়ে যায়? কারণ এখানে অধিক পরিমাণ যদি ক্রোমিক সালফেট গঠন করে ফেলে। তো বলছে যে যদি সবুজ হয়ে যায়, তুমি বেশি দিন রেখে দিচ্ছ, সবুজ হয়ে গেছে, তাইলে এটার ব্যবহার না করাই ভালো। ঠিক আছে, আর এটা ত্বকে বা কোথাও যাতে না লাগে, বুঝতেই পারতেছো যেহেতু সালফিউরিক অ্যাসিডের গাঢ় দ্রবণ আছে, এটা ভালো লেভেলের একটা অ্যাসিড। তো যদি লাগে, যদি ভুলে লেগে যায়, সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। পানির কোনো বিকল্প নেই সেক্ষেত্রে। ঠিক আছে, প্রচুর পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর পরে যেহেতু এখানে একটা অ্যাসিড আছে, তোমার গায়ে যদি অ্যাসিড লাগে, তুমি একটা সোডিয়াম বাইকার্বনেট, এটা হলো একটা মৃদু ক্ষার, এই ক্ষার দিয়ে একটু ধুয়ে নিবা, তাইলে অ্যাসিড আর ক্ষার প্রশমন হয়ে যাবে। ঠিক আছে, 5% দিবা। ক্রোমিক অ্যাসিড দ্বারা বুলেট পরিষ্কার করা গেলেন কিরূপ বিক্রিয়া ঘটে? এখানে হলো জারণ বিক্রিয়া ঘটে। তারপরে হলো রাসায়নিক ল্যাবের গ্লাস সামগ্রী পরিষ্কারের জন্য সর্বোত্তম পরিষ্কারক হলো ক্রোমিক অ্যাসিড পরিষ্কারক। নিচের কোনটি ল্যাবরেটরিতে সর্বোত্তম কাজ পরীক্ষা? ভাই সবচেয়ে ভালো ক্রোমিক অ্যাসিড, এর উপর কোনো কথা নেই। বুলেটের অভ্যন্তরে গ্রিজ বা তৈলাক্ত পদার্থ দূর করার জন্য কি ব্যবহার করা হয়? ক্রোমিক পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিড। দেখো মেডিকেলে কি লেভেলের কনফিউজিং প্রশ্ন করে ভাই, মানে গাঢ় পটাশিয়াম ডাইক্রোমেট, হালকা সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, গাঢ় গাঢ় না, এটা নর্মাল, এটা গাঢ়। ঠিক আছে, ল্যাবরেটরিতে ব্যবহৃত কাঁচের যন্ত্রপাতি নিরাপদ পরিষ্কার করতে কোনটি ব্যবহৃত হয়? K2CH2O7 যোগ সালফিউরিক অ্যাসিড। প্রচুর প্রশ্ন হয়। ওয়াশিং মিশ্রণ কি? এটা বোর্ডে আসা একদম কমন একটা ক নাম্বারের প্রশ্ন, এটা বিভিন্ন বোর্ডে আসবেই আসবে। ঠিক আছে, তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। এবার আসো আমরা ওয়াশিং মিশ্রণ পড়ে ফেলছি, এবার হলো আমরা একটু হ্যাজার্ড সিম্বল নিয়ে পড়াশোনা করব। তো হ্যাজার্ড সিম্বলের জন্য আমি প্রথমে একটু যেটা করব ভাই, হ্যাজার্ড সিম্বলের জন্য আমি হলো প্রথমে একটু কবির স্যারের বইয়ের কয়েকটা পেজের পিডিএফ আছে, এই পিডিএফটা একটু ওপেন করে নিই, কারণ হ্যাজার্ড সিম্বল আমি প্রথমে কিছু আলোচনা করলো, মোস্ট অফ দ্য জিনিসপাতি তোমরা বই থেকেই পড়বা। তোমরা 9-10 অলরেডি হ্যাজার্ড সিম্বলের সাথে পরিচিত, এখানেও ওই একই জিনিস, একটু জাস্ট এদিক ওদিক করে দেয়া আছে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, সহজ জিনিসপাতি। ওকে ওকে, তোমরা যে কোনো বইতেই পাবা। তো আসো সর্বপ্রথম যদি আমি একটু হ্যাজার্ড সিম্বল নিয়ে ভাইয়া কথা বলি। হ্যাজার্ড সিম্বল
গুহ স্যারের বই অনুসারে হ্যাজার্ড সিম্বল 9টি, অনুমোদিত হ্যাজার্ড সিম্বল কয়টি? 9টি, এবং উনি এটার পক্ষে অসংখ্য প্রমাণ দিছে, এবং তুমি গুগল সার্চ করলে বা যে কোনো জায়গায় 9টিই পাবা। কিন্তু হাজারি স্যার দিয়ে রাখছে কয়টি? হাজারি স্যার দিয়ে রাখছে 10টি, এবং হাজারি স্যার এটার পক্ষে কোনো প্রমাণ দেয়নি। তাহলে আমাদের করণীয় কি? যদি বলে হ্যাজার্ড সিম্বল, অনুমোদিত হ্যাজার্ড সিম্বল কিন্তু অনেকগুলো আছে, তবে অনুমোদিত না সবগুলা। অনুমোদিত হ্যাজার্ড সিম্বল হলো এখানে যে 9টা দেখতে পাচ্ছ, এই 9টা অনুমোদিত। এগুলোর বাইরেও অনেকগুলো আছে। এখন যদি এমসিকিউ আসে যে অনুমোদিত হ্যাজার্ড সিম্বল কয়টি, অপশনে যদি 9টি থাকে আমরা 9টি দাগাবো। কিন্তু এমন এমসিকিউ আসছে, আমি একটু পরে দেখাবো, যেখানে 9টি অপশনেই নেই, সেক্ষেত্রে আমরা 10টি দাগাবো। ঠিক আছে, সেক্ষেত্রে কয়টা দাগাবো? 10টা দাগাবো। তো এই যে যেমন ওই এমসিকিউটা কই, এমসিকিউটা মনে হয় যোগ করতে ভুলে গেছি। আচ্ছা, একটা এমসিকিউ ছিল যেটা হলো অনুমোদিত হ্যাজার্ড সিম্বল কয়টি, এবং ওইখানে অপশনে 9 ছিল না, অপশনে 10 ছিল। ঠিক আছে, অলরেডি আসা একটা এমসিকিউ, সেখানে তোমরা 10টি দাগাবা আর 9টি। এখন এই 9টি সহ আরও কয়েকটি হ্যাজার্ড সিম্বল আমি একটু তোমাদেরকে জাস্ট দেখাই দিই। এটা আসলে আমি পড়ানোর কিছু না, এটা তোমাদেরকে নিজেদেরকেই পড়তে হবে। আচ্ছা, প্রথমে হলো একটা জিনিস মনে রাখবা, এই যে হ্যাজার্ড সিম্বলগুলা বা তুমি কেমিক্যালকে কিভাবে রাখবা, কেমিক্যালকে কিভাবে সংরক্ষণ করবা, কিভাবে নিরাপদ রাখবা, এই সবগুলোর জন্য সবগুলোর নির্দেশনা পাওয়া যায় এমএসডিএস নামের একটা জিনিসে। এমএসডিএস, একটু আমি স্লাইডে আসি, স্লাইডে বলি কোথায় পাওয়া যায়। এই সবগুলা নিয়ে কথা বলা আছে এমএসডিএসে, যেটার পূর্ণরূপ হলো ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ঠিক আছে, যে ম্যাটেরিয়াল আমরা যেগুলো নিয়ে কাজ করি তাদের সেফটি রিলেটেড, তাদের সেফটি ডাটা শিট, এটাই আন্তর্জাতিকভাবে অনুমোদিত। মাঝে মাঝে এটার পূর্ণরূপ আসে, এমএসডিএস এর পূর্ণরূপ কি, সেখানে এইসব হ্যাজার্ড সিম্বল, কাকে কিভাবে রাখতে হবে, কাকে পরিবেশে কিভাবে ছাড়তে হবে, পরিবেশের জন্য কোনটা কেমন ক্ষতিকর, এই ব্যাপার স্যাপারগুলো তোমরা পাবা। তো আসো, এখানে তোমরা দেখতে পাবা যে ক্ষতিকারকের যে চিহ্ন দেয়া আছে। তো তোমরা এখান থেকে মুখস্থ করবা যে কারা কারা ক্ষতিকারক, কাদের জন্য এই চিহ্নগুলো আসলে ইউজ করা হয়। তারপরে আই দেয়া থাকলে, এক্সের সাথে এন দেয়া থাকলে হার্মফুল, ক্ষতিকারক। এক্সের সাথে আই দেয়া থাকলে সেটা হলো ইরিটেটিং, উত্তেজক। তারা কারা? তারা হলো সোপ পাউডার, সিমেন্টের গুঁড়া, লঘু অ্যাসিড, লঘু ক্ষার, এগুলা। তারপরে ক্ষতিকারক হলো জৈব দ্রাবক, হ্যালোজেনযুক্ত যৌগ। মানে জাস্ট বাংলা পড়া, তোমরা জানো যে এগুলো কীভাবে মুখস্থ করতে হয়। অক্সিডাইজিং জারক, এখানে আছে আবার এক্সপ্লোসিভ, পরিবেশ দূষক, তারপরে এখানে আছে স্বাস্থ্য ঝুঁকি, তারপরে ধাতু ঝুঁকি। হ্যাঁ, ওই যে মার্কারির কথা বলা আছে, লেডের কথা বলা আছে। মার্কারি তো তোমরা জানো বিষাক্ত, আমাদের শরীরের জন্য লেড এটাও বিষাক্ত, এগুলো ক্যান্সার তৈরি করতে পারে, কার্সিনোজেনিক। তারপরে কোরোসিভ, যে কোনো তীব্র এসিড, তীব্র ক্ষার আমাদের জন্য কোরোসিভ। তোমার কাছে যেই বইটাই আছে, হাজারি স্যার হোক, গুহ স্যার হোক, কবির স্যার হোক, এই জিনিসটা তুমি পাবে, এবং সব বইতে মোটামুটি একই জিনিস লিখে আছে। ত্রিফয়েল নিয়ে লিখে আছে, তোমরা ত্রিফয়েল ছোটোবেলা থেকে পড়ছো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয়তা বুঝাইতে ত্রিফয়েল ইউজ করে। এবং মনে রাখবা, তেজস্ক্রিয় মৌলগুলোকে সীসা বা দস্তা বা জিঙ্কের পাত্রে রাখা হয়, একই জিনিস। হ্যাঁ, সীসার পাত্রে রাখা হয়, সীসা মনে রাখবা। বৈদ্যুতিক ঝুঁকি আছে, জৈব দ্রাবক, ক্যান্সার। এরপরে আবার বিভিন্ন রাসায়নিক পদার্থ, এগুলাকে কি কি ঝুঁকি আছে, এগুলোর নিরাপত্তা কি, এগুলো একবার পড়বা। উপরেরগুলো ভালো করে পড়বা, আর নিচের এগুলো একবার রিডিং দিবা পদার্থ অনুসারে, যতটুকু তোমার মনে থাকে। জোর করে তো আর মনে থাকবে না, কয়েকবার পড়বা, যে কয়টা মনে থাকে ওই কয়টা হলো মনে রাখার চেষ্টা করবা, আর বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা। তো দেখো এগুলো থেকে কোন টাইপের এমসিকিউ আসে। বলছে তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন প্যাকেটে রাখা হয়? সীসার পাত্রে রাখা হয়। লিভার সিরোসিস হতে পারে কোনটিতে? লিভার সিরোসিস হয় হ্যালোজেনযুক্ত যৌগগুলোতে লিভার সিরোসিস হয়। পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্য কি? ভাই বুঝতেছো, সায়ানাইড মানেই এটা অত্যন্ত বিষাক্ত। তো এই হলো আমাদের প্রথম লেকচার। তোমরা আসলে আমি যা পড়াইছি, তোমরা স্লাইডটা ভালো করে কয়েকবার পড়বা। এরপর মেইন বই চাইলে একবার রিডিং পড়ে নিতে পারো। সেক্ষেত্রে তুমি মেইন বই আর যদি স্লাইডটা ভালো করে একবার পড়ে নাও, আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না। আমি বলবো ফার্স্ট ইয়ার থেকে বা একাডেমিক থেকেই এই অধ্যায়টা কয়েকবার এমনিই রিডিং দাও। আমি তো ইম্পর্টেন্ট ডেটাগুলো বলেই দিলাম, তার সাথে সাথে এখন পড়তে গেলে দেখবো তোমার কাছে আর কঠিন লাগতেছে না। অথবা চাইলে 3টা লেকচার করে তারপর পড়তে পারো, সেক্ষেত্রে আরও বেশি সহজ লাগবে। তো আশা করি তোমাদের এই জার্নি খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হবে, এবং সফলভাবে আমরা অধ্যায়টা শেষ করতে পারবো। সবার জন্য শুভকামনা। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। দেখা হবে আমাদের
দ্বিতীয় লেকচার নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।